ধন্যবাদ শুকরিয়া আদায় করছি এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আপনারা কষ্ট করে এখানে এসেছেন এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। সকলকে ধন্যবাদ। ব্যক্ত করার জন্য আমি লেখককে দিব ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন। উনি যে পরিমাণ কাজ করেছেন এটার পিছনে আমি একটু আগে বলছিলাম যে এটা একটা পিএইচডি থিসিস হতে পারতো। আমি ওনাকে মাইক দিচ্ছি, উনি ওনার অনুভূতি আমাদেরকে জানাবেন এর জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন। আসলে এই বইতে লেখা কিভাবে এটা যে একটা এলজিবিটি বা সমকামিতা যে এত বড় ইস্যু, এটা 2022 সালে 27শে অগাস্ট আগে আমিও জানতাম না। আসলে তো ইস্যু হচ্ছে কি, আমি ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি তো যেহেতু গবেষণা করি পাবলিক হেলথ নিয়ে, তো ওই আমার পেপার জমা ছিল জার্নালে, আমি জার্নালে অ্যাক্সেস করতে পারছিলাম না, মানে তাদের সাইটে আমি স্ট্যাটাস জানতে চাচ্ছিলাম যে কেন, মানে আমার পেপারটা অ্যাক্সেস হয়েছে কিনা, কিন্তু দেখা গেল আমাকে ঢুকতে দিচ্ছে না, বললো যে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমবার আমি ফিল আপ করলাম, পরে দেখলাম বাইনারি, নন বাইনারি, মেল ফিমেল এই জিনিসগুলো। তো পরে ওই সময় আমার খুব খারাপ লাগলো যে পৃথিবী কোন দিকে যাচ্ছে। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এই পৃথিবীতে বাস করা কঠিন হবে, কোভিড লুটের যে 4000 বছরের আগের ইস্যু সেটাকে জোর করে চাপাই দিচ্ছে। এইটা বলার পর আমি দেখলাম আমার পোস্ট ভাইরাল হয়ে গেল অল্প সময়ের মধ্যে, এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অ্যাটাক শুরু হলো। I was stunned and surprised, এবং আমি যদি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিরও একজন অনারারি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারা অস্ট্রেলিয়াতে আমার নামে বিচার দিল যে সরকারের চাকরি খাইতে হবে। তো পরবর্তীতে অস্ট্রেলিয়া থেকে জরুরি মিটিং হলো যে সিরিয়াস ইস্যু। আমি বললাম যে হাউ কাম তোমরা টেরোরিজম বা কত কিছু থাকে তোমরা কিচ্ছু করো না, এলজিবিটি নিয়ে তুমি এত ইমার্জেন্সি মিটিং কেন? তো এইটাই নিয়ে ফেসবুকে অনেক তোলপাড় হলো। তারপর আমি সিরিয়াস হয়ে গেলাম, পরে আমি আবিষ্কার করলাম আচ্ছা আমার পিএইচডি টপিক কিন্তু এই রিলেটেডই ছিল যে ফিমেল ফিশ কিভাবে মেল হয়। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি 7 বছর পিএইচডি করেছে এই বিষয়ে। তারপর আমি দেশে পাবলিক হেলথ নিয়ে গবেষণা করি। তারপর থেকে 2.5 বছর রাত্রে আমি ঠিক মতো ঘুমাই নেই এই বইটা লেখার জন্য। এটা 600-700 পেজের বই ছিল। তো পরবর্তীতে যেটা আবিষ্কার করলাম, এই আইডিওলজি বাংলাদেশে স্প্রেড করেছে, এবং তার প্রমাণ শরীফার যে বইটা, এই যে বইয়ের পাতা ছিল আসিফ মাহতাব। আচ্ছা, আসিফ মাহতাবও জানতো না জিনিসটা যে বাংলাদেশে এই লেভেলে আসছে, এবং যেই মিটিং এ আসিফ মাহতাব দিয়েছে ওই মিটিং এ আমি ওকে নিয়ে গিয়েছিলাম। ও বইটা ছিলার কারণে সারা বাংলাদেশে জেনে গেল। পরবর্তীতে যে দেখা গেল আমাকে জঙ্গি বলা হলো। তো যাই হোক, সবকিছু মিলে আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে এত সিরিয়াস ইস্যু। এখন এই বইয়েতে আমি সব বিষয়গুলি নিয়ে আছি, তথ্যভিত্তিক একটা বৈষয়িক বিষয় আছে যে কিভাবে এটা একটা এজেন্ডা হলো, যেটা একটা এজেন্ডা হওয়ার মতো না, কিভাবে এজেন্ডা হলো তার প্রমাণ দেখলেন। তো ট্রাম্প ক্ষমতা এসে প্রথম দিন অ্যাক্টিভিটি বর্ডার সাইন করছে এলজিবিটি বিরোধী, এবং মেল ফিমেলকে 2 জায়গায় ভাগ করা হয়েছে। তারপরে যে এই বইয়ের একটা বড় অংশ বাংলাদেশে কিভাবে, বাংলাদেশে 2005 সালে কাজ শুরু হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির মাধ্যমে। ব্র্যাকের জেমফ্রি প্রাকৃতিক হেলথ, এটা হচ্ছে উদ্যোক্তা সেন্টার ফর এলজিবিটি রিসার্চ, এবং 2005 সালে ফজলে আহমেদ নিজে এটা শুরু করেছেন। এবং তারা যে এত কাজ করেছে এই বইয়ে সব আনসার গুলো পাবেন। কেন এটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে ওয়ার্ল্ডে, সবকিছু উত্তর এই বইটা আছে। তো ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটি। আপনারা লেখকের কাছ থেকে শুনেছেন এবং পাবলিশারের কাছ থেকেও কথা শুনেছেন যে বইটা আজকে উন্মোচিত হতে যাচ্ছে সমস্যার আড়ালে সমকামিতা মিশন। আসলে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যে গ্লোবাল বিশ্বায়ন হিসেবে চিন্তা করি, প্রত্যেক দেশের একটা কালচার আছে, প্রত্যেক দেশে একটা সংস্কৃতি আছে, আমাদের একটা কালচার সংস্কৃতি আছে।
কিন্তু এই সংস্কৃতি সবসময় ডিফিউজ হয়, এক সংস্কৃতি আরেক সংস্কৃতি যাবে। কারণ এখন বর্তমান যুগে তথ্য প্রযুক্তি এবং ক্রস কালচার এটা খুবই সহজ হয়ে গেছে, স্বাভাবিক এটা হতেই হবে। কিন্তু তারপরেও কিছু কালচার আছে, প্রত্যেক দেশে তাদের সেই কালচারকে তারা প্রিজার্ভ করে রাখতে চায়, ধরে রাখতে চায়। আলাদা আলাদা মানুষ সৃষ্টি করেছেন কিন্তু একটা নির্দিষ্ট কালচারের ভিত্তিতে, এবং মানুষ সেভাবে করে এগিয়ে যায়। আমরা সবসময় বলি যে ইকোসিস্টেমের যে কালচার নিয়ে আমরা প্রথম জন্মগ্রহণ করেছি, আমরা যে কালচার পার্টিসিপেট করবে, যে কালচারকে সবাই লাভ করে পছন্দ করে, যে কালচার টিকে থাকা উচিত। কিন্তু তারপরে একটু আগে বললাম যে আজকে পশ্চিমা বিশ্বের ফ্যামিলি ভ্যালুস, পারিবারিক যে ভ্যালু বা পারিবারিক যে নিয়ম, এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন কারণে চেঞ্জ হয়। মানুষ যদি সবকিছু পেয়ে যায় দুনিয়াতে, সবকিছু পৃথিবীতে তার স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, তখন মনে হয় যে আমি আরো কিছু পেতে চাই, আরো কিছু দেখতে চাই, আরো কিছু এনজয় করতে চাই। সবকিছুর প্রতি একটা লিমিট আছে, সেই লিমিট তৈরি করার সময় সেই আকাঙ্ক্ষা সীমা ছাড়িয়ে যায়। কাজে এই যে ক্রস কালচার যেটা হচ্ছে, এটা এক ধরনের তাই বহির্ভূত। আপনারা দেখেন না, একটা জিন্স প্যান্ট দেখা যায় যে এখানে এটা ফাটা থাকে, এখানে কেটে নেওয়া হয়, এখানে কাটা হয়, এখানে কাটা হয়। এই ধরনের একটা কালচার এটা হতেই পারে, কারণ এটা সাময়িক একটা আনন্দ দেয়, সাময়িক একটা ভিন্ন রকম মানসিকতার সৃষ্টি হয়, এবং এটা ভালো লাগে। এই ভালো লাগার কারণে দেখা যাচ্ছে যে এক কালচার আরেক কালচার ঢুকে গিয়ে এবং সেটি অ্যাকসেপ্টেবল হয়ে যায়।